Dear students, today 21/10 and 2020 English second paper class 10 and actually Budagara High School. I am teaching you today phases and classes with gap days. Phases and classes with gap days. So we shall know to try what is phases and what is classes and how to fill up the gaps. How to fill up the gaps. So at first we will try to learn phrase. What is called phrase and what is called classes. I shall use Bangla before you for your better understanding today. Better understanding. So I shall tell you what is phrases. Here I shall write a word. Rohim. Rohim is a word and it is noun. It is noun. Here I shall write Rohim goes to school. Rohim goes to school. এখানে আমি লিখেছি রহিম, এটা একটা নাউন এবং একটা শব্দ। আর এখানে লিখেছি রহিম গোস টু স্কুল। এখানে রহিম শব্দটা আছে এবং সঙ্গে গোস টু স্কুলও আছে। গোস টু স্কুলও আছে। সুতরাং আমরা ওয়ার্ড কাকে বলি? আমরা ওয়ার্ড কাকে বলি? ওয়ার্ড বলি হচ্ছে যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে একটা অর্থের সৃষ্টি করে তখন তাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড। আর সেই ওয়ার্ডগুলো যখন একটা বাক্যে ব্যবহার করা হয় তখন তাকে বলা আছে পদ, অর্থাৎ পার্টস অফ স্পিচ। ওয়ার্ড মানে শব্দ, পার্টস অফ স্পিচ হচ্ছে পদ। তাহলে এখানে রহিমটা ছিল হচ্ছে একটা শব্দ, আর এখানে সেই রহিমটা যখন দেখা হয়েছে যে রহিম গোস টু স্কুল, তখন এই রহিমটা হয়েছে একটা পদ। অর্থাৎ শব্দগুলো যত সময় বাক্যে ব্যবহার না করা হয় তত সময় সে পদে পরিণত হয় না। আর শব্দগুলো যখন পদে পরিণত হয় তখন তার আবিধানিক অর্থের পরিবর্তন হতে পারে। সবসময় যে হবে এমন কোনো কথা নেই। যেমন আমি এইখানে লিখলাম হচ্ছে LIKE, লাইক। লাইক মানে হচ্ছে পছন্দ করা। এটা আমরা সবাই জানি যে লাইক মানে পছন্দ করা, পছন্দ করা। এটা কিন্তু একটা শব্দ। কিন্তু এই লাইকটা যখনই আমি এই বাক্যে আর একটা বাক্যে লিখলাম যে আই লাভ ইউ লাইক মাই ডটার, DAUGHTER, ডটার। তখন এই লাইকটা ছিল কিন্তু একটা শব্দ। এই লাইকটা ছিল একটা শব্দ এবং সেটা পার্টস অফ স্পিচের ভাগ ছিল। কিন্তু এই লাইকটা যখন এখানে ব্যবহার করা হয়েছে তখন এটা একটা প্রিপজিশনের মতোই ব্যবহার করা হয়েছে। যাই লাভ ইউ লাইক মাই ডটার, আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসি। এই লাইক বলে পছন্দ করা। যেমন এখানে যদি লিখি যে আই লাইক ইউ, এই কথাটা যদি লেখা হতো তাহলে এইটার অর্থ হচ্ছে পছন্দ করা। এর আবিধানিক যে অর্থ ছিল তাই এখানে দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে অর্থটা সেটা আবিধানিক অর্থ আসেনি, তার অর্থের পরিবর্তন ঘটে গেছে। কিন্তু আজকে আমরা এইটুকু শিখতেছি যে এখানে কিন্তু এই লাইক হচ্ছে পদ আর এই লাইক হচ্ছে শব্দ, যেহেতু এই লাইকটা এই পদে ব্যবহার করা হয়, সব বাক্যে ব্যবহার করা হয়েছে। এখানেও তাই যে এই লাইকটা শব্দ আর এই লাইক হচ্ছে পদ, কিন্তু এখানে সে ভাগ হিসাবে ব্যবহৃত হয়েছে আর এখানে সে প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। এখন আমাদের কথা হলো যে ফ্রেজ আমরা কাকে বলি? ফ্রেজ আমরা কাকে বলি? তাহলে ফ্রেজ আমরা কাকে বলি এই জিনিসটা যদি আমাদের জানতে হয় তাহলে সর্বপ্রথম আমরা জানতে হবে যার বাক্য কাকে বলি। বাক্য আমরা কাকে বলি কিংবা সেন্টেন্স আমরা কাকে বলি? বাক্য বলি যখন এক বা একাধিক শব্দ নিয়ম অনুসারে পাশাপাশি বসে বাক্যের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা বলি বাক্য। আরেকবার বলি, যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি নিয়ম অনুসারে বসে
বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমি বলি আছে বাক্য কিংবা সেন্টেন্স। আর শব্দ বলি কাকে, শব্দ এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি অর্থের সৃষ্টি করে তখন তাকে বলি আছে শব্দ কিংবা ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের একটা সংজ্ঞা আছে, বাক্যেরও একটা সংজ্ঞা আছে। তাহলে আমি প্লাস কাকে বলবো, প্লাস কাকে বলবো এবং ফ্রেজ কাকে বলবো। তাহলে বাক্যটা হলো যে এক বা একাধিক শব্দ, কিন্তু এইখানে আমি একটা কথা লিখলাম ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল। এখানে এক বা একাধিক শব্দ কিন্তু এসে গেছে। ইন আওয়ার স্কুল কথাটা অর্থ হচ্ছে আমাদের বিদ্যালয়, কিন্তু এই বাক্যের ভিতরে কিন্তু একটা এই বাক্য না, এই শব্দগুলো অনেকগুলো শব্দ মিলে একটা একক সৃষ্টি করেছে, অনেকগুলো শব্দ মিলে একটা একক সৃষ্টি করেছে যে আমাদের স্কুল একটা অর্থ। আবার এখানে বলছে যে রহিম গোস টু স্কুল, কিন্তু যদি বলতো এরকম বলা হতো যে হি রিডস ইন আওয়ার স্কুল, হি রিডস ইন আওয়ার স্কুল। এখানেও কিন্তু একের অধিক শব্দ আছে, তারপরে শব্দগুলো নিয়ম অনুসারে সাজানো আছে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। সুতরাং ইন আওয়ার স্কুল এইটা হচ্ছে একটা ফ্রেজ, অনেকগুলো শব্দ কিন্তু ওই শব্দগুলোর ভিতরে কোনো সাবজেক্ট নাই এবং তার কোনো ফাইনাইট ভার্ব নাই। যেমন এইটায় কোনো ফাইনাইট ভার্ব নাই কিংবা কোনো সাবজেক্টও নাই, এটা একটা একক সৃষ্টি করেছে। কিন্তু এই হি রিডস ইন আওয়ার স্কুল এইটার অনেকগুলো শব্দ আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে এবং সাবজেক্ট আছে। তাহলে বাক্যের ভিতরে কি থাকে, একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে এবং সাবজেক্ট থাকতে হবে। কিন্তু ফ্রেজের ভিতরে অনেকগুলো শব্দ থাকে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না এবং কোনো ফাইনাইট ভার্বও থাকে না এবং একটা এককের সৃষ্টি করে। সেই এককটা কিসে, একটা পার্টস অফ স্পিচের কাজ করে, একটা পার্টস অফ স্পিচের কাজ করে। তাহলে ফ্রেজটা কিসের কাজ করে, পার্টস অফ স্পিচের কাজ করে। ফ্রেজটা পার্টস অফ স্পিচের কাজ করে। যেমন এখানে ইন আওয়ার স্কুল একটা পার্টস অফ স্পিচের কাজ করেছে। স্কুলটা কি নাউন না, এই নাউনকে সাজাতে গেলে ইন আওয়ার স্কুল এইটা দিয়ে সাজানো হয়েছে, একটা এককের কাজ করেছে। তাহলে এটা একটা ফ্রেজ আর এটা ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে বাক্য আমরা যখন বলবো যে প্লাস কাকে বলে তখন আমাদের একটা জিনিস বলতে হবে যে কোনো বৃহৎ বাক্যের ক্ষুদ্রতম অংশকে প্লাস বলা, কোনো বৃহৎ বাক্যের ক্ষুদ্রতম অংশকে প্লাস বলা হয়। অর্থাৎ বৃহৎ বাক্য মানে আছে একের অধিক ফাইনাইট ভার্ব যে বাক্যে থাকবে সেই বাক্যটাই ফাইনাইট ভার্ব। এই বৃহৎ বাক্য একের অধিক ফাইনাইট ভার্ব যে বাক্যে থাকবে সেই বাক্যটাই আছে বৃহৎ বাক্য। ওই বৃহৎ বাক্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স থাকে সেইটাকে আমরা প্লাস বলে থাকি। আর ফ্রেজ বলি যে কোনো পার্টস অফ স্পিচের একের অধিক শব্দ থাকবে এবং যে কোনো একটা পদের কাজ করবে সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি। এখন শূন্যস্থান আমার থাকতে পারে, একটা ফ্রেজের ভিতরে শূন্যস্থান থাকতে পারে, একটা ফ্রেজের ভিতরে শূন্যস্থান থাকতে পারে, আমার সাবজেক্টের অংশে শূন্যস্থান থাকতে পারে, আমার ভার্বের অংশে শূন্যস্থান থাকতে পারে, আমার ফ্রেজের অংশেও শূন্যস্থান থাকতে পারে, আবার প্লাসের ভিতরেও আমার শূন্যস্থান থাকতে পারে। আমি শূন্যস্থানে চলে যাচ্ছি। দুইটা বাক্য লিখি। এখানে লেখা হচ্ছে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। আমি গত ক্লাসে তোমাদেরকে শিখাইছিলাম যে নাউনকে সাজানো, নাউনকে সাজানো, নাউনকে সাজাতে গেলে আমার আর্টিকেল নাউন হতে পারে, শুধু নাউন হতে পারে, শুধু নাউনও হতে পারে। তা যদি
এই বাক্যটার শূন্যস্থান এরকম থাকতো যে রহিম ইজ এ স্টুডেন্ট, এটা একটা সুন্দর বাক্য। রহিম ইজ এ স্টুডেন্ট, এটা কিন্তু একটা বাক্য, পুরো বাক্য। এই বাক্যটাকে যে সময় আমি আর্টিকেল এবং নাউনকে ভাগ করে দিলাম, তখন মধ্যেখানে বসে আসছে অ্যাডজেক্টিভ। তাহলে একটা বাক্যের ভিতরে এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু একটা ফ্রেজ। এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু একটা ফ্রেজ। ইজ নাম্বারটা ভাগ, আর রহিম আছে সাবজেক্ট। আবার এই বাক্যে এসে দাঁড়াইছে হি ইজ মাই ব্রাদার। তো এই যে মাই কথাটা ব্যবহার করা হবে, এটা পসেসিভ কেস। তাহলে এই পসেসিভ কেসের আগে যদি কেউ লিখতো যে হি ইজ এ ব্রাদার, বাক্যটা সঠিক। হি ইজ এ ব্রাদার বাক্যটা সঠিক। অনেক সময় আর্টিকেলের পরিবর্তে পসেসিভ কেস ব্যবহার করা হয়। সুতরাং নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে, যদি আর্টিকেলের সাথে মিল না খায় চিন্তা করতে পসেসিভ কেস হয়। যদি আর্টিকেল নিয়ে যদি বাক্যটা সুন্দর না হয়, তখন সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? পসেসিভ কেস। এটা চলে গেল। তাহলে এই একটা বাক্য, এই একটা বাক্য, আর এই পাশে আর একটা বাক্য। এই দুইটা বাক্যকে যদি আমি চিন্তা করি রিলেটিভ প্রোনাউনদের পূরণ করো, তা রিলেটিভ প্রোনাউন কোনগুলোকে বলা হয়? রিলেটিভ প্রোনাউন আছে হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট, হুইচ, হোয়ার, হোয়েন ইত্যাদি। এইগুলোকে আমরা কি বলি? রিলেটিভ প্রোনাউন। অনুরূপভাবে এইগুলোকে আমরা আবার ইন্টারগেটিভ প্রোনাউনও বলতে পারি। ইন্টারগেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে কোনো বাক্যের শুরুতে বসে এবং প্রশ্নের সৃষ্টি করে। আর রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে দুইটা বাক্যের মধ্যে বসবে এবং দুইটা বাক্যকে যুক্ত করে। তাহলে আমি যদি এখানে লিখি, এই বাক্যটাকে যদি লিখি হু ইজ এ গুড স্টুডেন্ট, হু ইজ এ গুড স্টুডেন্ট, লিখে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে এই হুটা হলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, বাক্যের শুরুতে বসে এবং প্রশ্নের সৃষ্টি করে। কিন্তু এই দুটো বাক্যে এই যে সাবজেক্ট হি আছে, সাবজেক্ট হি আছে, তাহলে আমার জানতে হবে হু, হুম, হুজ, এই তিনটে বসে আছে ব্যক্তির ক্ষেত্রে। হু, হু, হুম, হুজ, এই তিনটে বসে আছে ব্যক্তির ক্ষেত্রে। যদি ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করা হয়, তখন হু, হুম, হুজ ব্যক্তির ক্ষেত্রে, দ্যাটও ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট এটা বসে আছে বস্তু, ইতর প্রাণী এবং শিশুদের ক্ষেত্রে। এই তিনটার ক্ষেত্রে বসে আছে হুইচ কিংবা দ্যাট। তাহলে দ্যাটের অধিকারটা বেশি। দ্যাট ব্যক্তির ক্ষেত্রেও বসে, আবার দ্যাট বস্তু, ইতর প্রাণী এবং শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। কিন্তু হোয়াট, হু, হুম, হুজ এরা ব্যক্তির ক্ষেত্রে বসে, দ্যাটও ব্যক্তির ক্ষেত্রে বসানো সবগুলো দেখা হয়। হোয়াট কাদের ক্ষেত্রে বসে? হোয়াট বসাচ্ছে ইট, সামথিং, এনিথিং, এদের ক্ষেত্রে বসাচ্ছে হোয়াট। আমি ব্যবহারগুলো দেখাবো। হায়ার বসাচ্ছে সময়ের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে। হায়ার বসাচ্ছে জায়গার ক্ষেত্রে, আর হোয়েন বসে আছে সময়ের ক্ষেত্রে। রিলেটিভ প্রোনাউন হিসাবে যখন ব্যবহার করা হবে, তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি মাথায় না রাখা হয়, তাহলে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কখনো সঠিকভাবে শেখা যাবে না। রিলেটিভ প্রোনাউনের এইগুলো ব্যবহার শেখা যাবে না। হু, হুম, হুজ ব্যক্তির ক্ষেত্রে বসে, হোয়াট, ইট, সামথিং, এনিথিং, নাথিং এর ক্ষেত্রে বসে, দ্যাট বস্তু, ইতর প্রাণী, শিশুর ক্ষেত্রে বসে, আবার দ্যাট ব্যক্তির ক্ষেত্রে বসে।
সময়ের ক্ষেত্রে বসে। দেখি আমরা এই বাক্যে কিভাবে এটা ব্যবহার করতে পারি। আমরা যদি দেখি এই হি মানে কাকে বোঝানো হয়েছে, রহিমকে বোঝানো হয়েছে নাকি এই স্টুডেন্টকে বোঝানো হয়েছে? আমরা একটা বলবো হি মানে আছে রহিম, হি মানে আছে রহিম। তাহলে এই হি আছে ব্যক্তি, তাহলে নিশ্চয়ই এটা সাবজেক্ট, সাবজেক্টের ক্ষেত্রে হু, অবজেক্টের ক্ষেত্রে হুম, আর পসেসিভের ক্ষেত্রে আছে হুজ। সবগুলো ব্যবহার আমি দেখা। তাহলে এই রহিমটা লিখলাম আছে এই রহিম, এই রহিমটা লিখলাম আছে, আর এই হিটা লিখলাম আছে এই হু। এই ব্যক্তির পরিবর্তে সাবজেক্ট হলে হু বসে। এবার ই যে গুড স্টুডেন্ট, এটা পরিচয়। ভালো পরিচয় হলে মানুষ আগে উপস্থাপন করে, ভালো পরিচয় হলে মানুষ আগে সেটা নিয়ে আসবে। তাহলে হু ইজ এ গুড স্টুডেন্ট, হু ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। এবার থাকে রিসিভ না, ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার। তাহলে এখানে যেটা রিলেটিভ প্রোনাউনের সঙ্গে আছে সেইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সেইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমি এখানে ক্লজ কথাটা কি বলেছিলাম? কোন বৃহৎ বাক্যের ক্ষুদ্রতম অংশকে। তাহলে বৃহৎ বাক্য বুঝবো কি করে? অন্তত দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, অন্তত দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তখন তাকে আমরা তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, কিন্তু অন্তত দুইটা ফাইনাইট ভার্ব থাকলে তাকে বৃহৎ বাক্য বলা হবে। তাহলে কোন বৃহৎ বাক্যের ক্ষুদ্রতম অংশকে ক্লজ বলা হয়। তাহলে এখানে কয়টা বাক্য আছে? এইটা ছিল একটা সিম্পল সেন্টেন্স, ছোট বাক্য। এইটা ছিল একটা সিম্পল সেন্টেন্স, ছোট বাক্য। কিন্তু এই দুটো বাক্যকে যখন রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করা হলো তখন বাক্যটা হয়ে গেল সে বৃহৎ। এই জন্য ক্লজ বলা হয় যে কোনো বৃহৎ বাক্যের ক্ষুদ্রতম অংশকে ক্লজ বলা হয়। তাহলে এখানে ক্লজ আছে কয়টা? দুইটা আছে, হু ইজ এ গুড স্টুডেন্ট, আর একটা আছে রহিম ইজ মাই ব্রাদার। এইটা তাহলে ক্লজ আমরা বলতে পারছি এইটা যে কোনো বৃহৎ বাক্যের ক্ষুদ্রতম অংশকে ক্লজ বলা হয়, এবং ক্লজে অন্তত কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, এবং ছোট বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকলেই যথেষ্ট। ছোট বাক্য কিন্তু বৃহৎ বাক্য হলে কমপক্ষে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখন তাহলে ক্লজ কয় প্রকার? ক্লজ আছে মূলত আছে তিন প্রকার, মূলত আছে তিন প্রকার। তারই ভিতরে আবার শ্রেণী বিভাগ আছে। প্রথম নাকি যে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর একটা আছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা আছে কি কোঅর্ডিনেটিং ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। এই তিন প্রকারের আছে। তা মানুষ প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এবং কোঅর্ডিনেটিং ক্লজ কোনটা এটা মানুষ চিনতে পারে। এটা মানুষ মানে ছেলেমেয়েরা ভালো বুঝতে পারে, সেইটা ভালো করে বোঝানোর জন্যই কিন্তু আজকে হাত ধরে। আমরা সর্বপ্রথম শিখব যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুটো, পরে যে শিখব আছে কোঅর্ডিনেটিং ক্লজ। প্রথমে শিখব আছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা আছে সাবঅর্ডিনেটিং নাউন ক্লজ, একটা আছে সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা আছে সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ। তিন প্রকার: সাবঅর্ডিনেটিং নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, আর সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ। তা যখনই আমরা সাবঅর্ডিনেটিং নাউন ক্লজ করব তখন অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, যখন আমরা সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ করব তখন একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, যখন আমরা সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লজ করব তখনও একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। আমরা বাকিগুলোর উদাহরণ পরপর দেখে আসি। যে এখন এই যে হুটা ব্যবহার করা হয়েছে, এই যে হুটা ব্যবহার করা হয়েছে এর পূর্ব পদ হিসাবে কিন্তু আছে এখানে কি রহিম। যে ক্লাসে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পদ থাকে, যে ক্লাসে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পদ থাকে সেটাকে বলা আছে সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লজ।
কথাটা খুব খেয়াল করতে দেখতে হবে এবং উদাহরণগুলো খেয়াল করতে হবে। যে ক্লাসের রিলেটিভ প্রোনাউনের পূর্ব পদ থাকে তাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস। তাহলে এই যে হু, এই হুর পূর্ব পদ আছে রহিম, তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস। আর রহিম ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে নাউন, এই প্রিন্সিপাল ক্লাস। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। আমরা পরবর্তী উদাহরণে আসি যে আই নো রহিম, আই নো রহিম। এই রহিমটা কি নাউন না? আই নো রহিম অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এই নো ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি ও লিখলাম না, আমি লিখলাম হচ্ছে আই নো where he lives, where he lives, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে এই নো ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে রহিমের জায়গায়। আগে বলেছিলাম আই নো রহিম, আমি রহিমকে চিনি, তাই রহিমটা ছিল কি নাউন, সেই রহিমের পরিবর্তে কি লেখা হয়েছে where he lives। তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেটিং নাউন ক্লাস, সাবঅর্ডিনেটিং নাউন ক্লাস। আর আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। ক্লিয়ার? যদি ভার্বটা ট্রানজিটিভ হয় এবং ট্রানজিটিভ ভার্বের পরে যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে সেইটা হচ্ছে নাউন ক্লাস। কিন্তু ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লাস। যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। where he lived, where he lived, সে যেখানে বাস করত। এই ওয়েন্টের আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম। কথাটা না বলে বলেছি কি যে আই ওয়েন্ট where he lived, আমি জানতাম সে কোথায় বাস করত। তাহলে এইটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এর পরে সেই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সুতরাং এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লাস। একটা জায়গার পরিবর্তে জায়গার কথা বলা হয়েছে, জায়গার কথা বলা হয়েছে। তাহলে সাবঅর্ডিনেট নাউন ক্লাস শেখা যাবে, সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস শেখা যাবে, সাবঅর্ডিনেটিং অ্যাডভার্বিয়াল ক্লাস শেখা যাবে। আর একটা অংশ যেটা থাকে যে আই ওয়েন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। এইটা ট্রানজিটিভ ভার্ব, এই নাউনের কাজ করেছে, এটা হচ্ছে নাউন ক্লাস। আর এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, নাউন এর অবজেক্ট সেই প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে আইছে হচ্ছে ওয়েন্ট টু ঢাকা, ওয়েন্ট টু ঢাকার পরিবর্তে আইছে হচ্ছে where he lived। এর কোনো পূর্বপদ নেই, এর কোনো পূর্বপদ নেই। কিন্তু যদি এর পূর্বপদ থাকতো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লাস হয়ে যেত। এর যদি পূর্বপদ থাকতো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লাস হয়ে যেত। উদাহরণ দুটো পাশাপাশি। I know the place, I know the place, আমি জায়গাটা চিনি। He lives there, he lives there। এই যে there মানে কি সেখানে, আর এই there মানে হচ্ছে the place, there মানে the place। এই thereটার পরিবর্তে যদি আমি লিখতাম I know the place where he lives, where he lives, তাহলে এই where এর পূর্বপদ কি the place, তাহলে এটা কোন ক্লাস হতো? পূর্বপদ থাকলে সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস, সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস। যেহেতু পূর্বপদ আছে, এই there এর পূর্বপদ আছে কি the place, এই there এর পূর্বপদ আছে কি the place, the place মানে I know the place where he lives। তাহলে এইটা দ্বারা আছে অ্যাডজেক্টিভ ক্লাস, সাবঅর্ডিনেটিং অ্যাডজেক্টিভ ক্লাস। I know the place এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। অনুরূপভাবে I went to ঢাকা, I went to ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম। পরে এসে দেখলাম where he lived, সে যেখানে বাস করত। তো এই যে হারা রয়েছে, এই হারের পূর্বপদ হচ্ছে ঢাকা,
এ হোয়ারের পূর্বপদ আছে টু ঢাকা, তাহলে এই যে হোয়ার এলিয়ে এটা হলো আছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু এই হোয়ারের পূর্বপদ আছে ঢাকা, তাহলে এটা আছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এইখানে কিন্তু পূর্বপদ নেই, পূর্বপদ নেই এবং ভার্ব আছে ইন্টারজেক্টিভ, তাহলে হচ্ছে সাবজেক্টিভ অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এইটা এরও পূর্বপদ নেই, তাহলে আছে সাউন্ড মানে সাবজেক্টিভ নাউন ক্লজ। আর আই নো আছে প্রিন্সিপাল ক্লজ। এখানে এটা হলো সাবজেক্টিভ অ্যাডভার্বিয়াল ক্লজ, আই ওয়েন্ট আছে প্রিন্সিপাল ক্লজ। এখানে আই নো দ্য প্লেস, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হোয়ার হি লিভড, এটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। I went to Dhaka. I went to Dhaka. Where he lived? A where he lived was a subordinate adjective clause, আর I went to Dhaka it was a principal clause. তাহলে আমি ক্লাসে শূন্যস্থান থাকতে পারি, ক্লাসে শূন্যস্থান থাকতে পারে। আবার মূল বাক্যের ভিতরেও শূন্যস্থান থাকতে পারে, অর্থাৎ ফ্রেজের ভিতরেও শূন্যস্থান থাকতে পারে, আবার ক্লজের ভিতরেও শূন্যস্থান থাকতে পারে। আবার যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করি তখনও ঘটনাগুলো একই কায়দায় ঘটে থাকে। যেমন আমি এখানে লিখলাম একটা বাক্য, আমি এখানে লিখলাম I who love you dash, I who love you dash। তাহলে একটা বাক্য আছে I love you, আমি তোমাকে ভালোবাসি। I love you, আমি তোমাকে ভালোবাসি। এখানে একটা দাগ দিয়ে দেওয়া হলো, বলা হলো উপরে লেখা হলো যে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। তখন আমি ওইখানে কি যে পূরণ করব, এই আই একটা আছে, এই আই মানে আছে এই একটা বাক্য আছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আর এই আইটা আছে এই এখানে লেখা আছে যে আই লাইক ইউ, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। তাহলে এই আইটা আছে এই, আর রিলেটিভ প্রোনাউন হিসাবে হু আইছে সে আছে এই অংশটা আছে এই, আর এই অংশটা দিতে আছে লাইক ইউ। তাহলে আমার এখানে সাবজেক্টিভ ক্লাস কোনটা দাঁড়ালো হু লাভ ইউ, হু লাভ ইউ। আর প্রিন্সিপাল ক্লাস কোনটা দাঁড়ালো আই লাভ ইউ। এটা সাবজেক্টিভ কোন ক্লাস দাঁড়ালো, যেহেতু পূর্বপদ আছে সেহেতু আছে আই লাভ ইউ, এটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লাস, আর আই লাইক ইউ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। তাহলে ক্লাসের অংশ শূন্যস্থান থাকতে পারে, ফ্রেজের অংশ শূন্যস্থান থাকতে পারে, এবং সব জায়গায় শূন্যস্থানটা থাকতে পারে। আমরা আসি অন্য জায়গায়। He is in a dash room. He is in dash room. আমরা বিবেচনা করব যে এই শূন্যস্থানটা কিসের ভিতরে আছে, ক্লজের ভিতরে আছে না ফ্রেজের ভিতরে আছে, ক্লজের ভিতরে আছে না ফ্রেজের ভিতরে আছে। হিসাব করলে দেখা যাবে যেহেতু হি ইজ ইন এ রুম পুনরাবাক্য, কিন্তু আর্টিকেল এবং নাউন যদি ভাগ করা হয় তার মধ্যে বসে কি, মধ্যে বসেছে অ্যাডজেক্টিভ। সুতরাং এইখানে যদি কেউ ব্যবহার করতে হি ইজ ইন এ বিগ রুম, তাহলে উত্তরটা একেবারে পুরাটাই সঠিক। কেউ যদি এখানে লিখত হি ইজ এ ক্লাসরুম, তাহলে এইটা সঠিক হলো। যখন ক্লাসরুম লেখা হলো তখন এই জন্য হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, আর যখন হি ইজ এ বিগ রুম লেখা হলো তখন এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। ওয়ার্ডের ভিতরেও পার্থক্য আছে, দুইটা শব্দ কিন্তু অর্থ একটা, দুইটা শব্দ কিন্তু অর্থ একটা। তাহলে ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে,
প্লাস সম্পর্কে ধারণা থাকতে হবে, ফ্রেশ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করা যাবে, শূন্যস্থান পূরণ করা যাবে, তারপরে সেই প্লাস চেনা যাবে এবং ফ্রেশ বোঝা যাবে, সব কিছুই বোঝা যাবে। একটা এমন কোনো বাক্য নেই যে বাক্য থেকে আমি শূন্যস্থান নাই যে কী হবে এটা আমি বুঝতে পারবো না, এমন কোনো বাক্য নেই। অবশ্যই সে বুঝতে পারবে এবং চিনতে পারবে। আর এখানে যদি প্রশ্ন এবং উত্তরের ব্যবস্থা থাকতো তাহলে প্রশ্ন করলে আমি তার উত্তরটা দিতে পারতাম, কিন্তু এখানে একাই করাতে হচ্ছে, একাই সব বুঝতে হচ্ছে, একাই সব করতে হচ্ছে। এই জন্য পুরা মানে বোঝানোটা পুরাপুরি হয় না। তারপরেও আমি যতটা পারি ততটা চেষ্টা করি যে কোথায় আসলে শূন্যস্থানটা আছে। রাম ড্যাশ was a good student. Was my relative. এই যে শূন্যস্থানটা এখানে দেওয়া হয়েছে, এই বাক্যটার স্ট্রাকচার দেখে যদি বোঝা যায় যে এটা কি আসলে কোনো ফ্রেজের ভিতরে শূন্যস্থান না এটা ক্লজের ভিতরে শূন্যস্থান, ফ্রেজের ভিতরে শূন্যস্থান না ক্লজের ভিতরে শূন্যস্থান, তখন খেয়াল করে যদি দেখা হয় যে এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে, ওয়াজ একটা আছে আর এখানে ওয়াজ আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে, আবার সেই বাক্যের ভিতরেই শূন্যস্থান আছে। তাহলে আমার হিসাব করে বাক্যের ভিতরে এটা কোনো ক্লজের মার আছে। কোন ক্লজের মার আছে? যদি বাক্য দুটোকে আলাদা করা হলো যে রাম ইজ এ গুড স্টুডেন্ট, রাম একজন ভালো ছাত্র ছিল। দ্বিতীয় বাক্যে হি ওয়াজ মাই রিলেটিভ, এই আরেকটা বাক্য ছিল। তাহলে এই হির পরিবর্তে এখানে কি ব্যবহার করা হয়েছে? সেখানে হয়েছে আগে যে ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনে আসবে আছে হু, তাহলে এখানে আসবে আছে রাম হু ওয়াজ এ গুড স্টুডেন্ট ওয়াজ মাই ব্রাদার। কিন্তু যদি আমি অন্য কোনো কিছু ব্যবহার করি, অন্য চিন্তা করি, আমাকে জানতে হবে যে ক্লজের শূন্যস্থান নাকি ফ্রেজের শূন্যস্থান, এইটা আমাকে জানতে হবে। ফ্রেজ মানে আছে অনেক সময় ফ্রেজটা অবজেক্টের কাজ করে, অর্থাৎ নাউনের কাজ করে, অনেক সময় সে কমপ্লিটিং সেন্টেন্সের এসে ওকে বলা হচ্ছে গতদিন শেখানো হয়েছিল যে ভুলে যাচ্ছি না, গতদিন শেখানো হয়েছিল যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে আছে ফ্রেজ, কমপ্লিমেন্ট মানে আছে ফ্রেজের অংশ, অবজেক্ট মানে আছে ফ্রেজের অংশ। আর বাক্য যদি একের অধিক থাকে তখন বুঝতে হবে যে এটা ক্লজের অংশ। তাহলে কোন জায়গায় শূন্যস্থান আছে, ফ্রেজের অংশে আছে না ক্লজের অংশে আছে, এইটা আমাকে সর্বপ্রথম শিখতে হবে। যেমন রাম না রহিম ড্যাশ আওয়ার ভিলেজ, ড্যাশ আওয়ার ভিলেজ lives in dash। এই বাক্যের ভিতরে এখানে একটা বাক্য লেখা হয়েছে, কিন্তু শূন্যস্থান দেওয়া হয়েছে দুইটা, শূন্যস্থান দেওয়া হয়েছে দুইটা। তাহলে রহিম ড্যাশ আওয়ার ভিলেজ, এইটা আছে এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট। তাহলে এই শূন্যস্থানটা আছে ক্লজের ফ্রেজের ভিতরে, আর এখানে আছে লিভস ইন ড্যাশ, তাহলে এটা আছে ফ্রেজের অংশ আছে, এখানে ক্লজের শূন্যস্থান। তাহলে এখানে ইনের পরে যদি লেখা হতো যে ঢাকা, ঢাকা, আর এখানে আওয়ারের আগে যদি লেখা হতো আছে ওয়া রহিম অফ আওয়ার ভিলেজ, তাহলে এই রহিম অফ আওয়ার ভিলেজ এটা হচ্ছে একটা ক্লজের অংশ। তাহলে এখানে ক্লজের শূন্যস্থান ছিল, এখানেও ক্লজের শূন্যস্থান ছিল, কিন্তু আগেরটাই কিন্তু না এটা ফ্রেজের শূন্যস্থান ছিল, এইটা ফ্রেজের শূন্যস্থান ছিল, কিন্তু আগেরটা কিন্তু ক্লজের শূন্যস্থান ছিল, আগেরটা ছিল আছে ক্লজের শূন্যস্থান। সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবা যে যখনই শূন্যস্থানের ব্যবহার করবো ইংরেজিতে, তখন আমি হিসাব করবো যেটা ক্লজের অংশের শূন্যস্থান না একটা ফ্রেজের অংশের শূন্যস্থান। যখনই আমি ফ্রেজ এবং ক্লজের শূন্যস্থানটা বুঝতেই পারবো
তখনই আমার মানে শূন্যস্থানটা পূরণ করতে খুব 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 সহজ হবে। কিন্তু যদি আমি উল্টো পাল্টা চিন্তা করি কিংবা মুখস্থ করার চেষ্টা করি তাহলে আমার উত্তর হয়তো পারবো মুখস্থ থাকলে, কিন্তু সঠিক বুঝে তার উত্তর কখনো আসবে না। আরেকটা জিনিস শিখাই যে ক্লাসের অংশে এবং ফ্রেজের অংশে সবসময় প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন এটা ক্লাসের অংশে এরকম কাজে আসে। প্রথমে আছে প্রিপজিশন, তারপরে আছে আর্টিকেল, তারপরে আছে অ্যাডভার্ব, তারপরে আছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন। এটা হচ্ছে ফ্রেজের অংশে সাধারণত এরকম কাজে সাজানো থাকে। আবার কোনো সময় প্রিপজিশন, তারপর পসেসিভ এবং নাউন, যেমন অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, COUNTR, অফ আওয়ার কান্ট্রি, কিন্তু এটা ফ্রেজের অংশ শূন্যস্থান। আবার এখানে দেখালো টু এ ভেরি বিগ স্কুল, টু এ ভেরি বিগ স্কুল। এর ভিতরে যদি ফ্রেজের ভিতরে কোনো সময় প্রিপজিশনের শূন্যস্থান দিয়ে দিতে পারে, কোনো সময় আর্টিকেলের শূন্যস্থান দিয়ে দিতে পারে, কোনো সময় অ্যাডভার্বের শূন্যস্থান দিয়ে দিতে পারে, কোনো সময় অ্যাডজেক্টিভের শূন্যস্থান দিয়ে দিতে পারে, কোনো সময় নাউনের শূন্যস্থান দিয়ে দিতে পারে। আবার এর অংশে কোনো সময় প্রিপজিশনের শূন্যস্থান দিতে পারে, কোনো সময় পসেসিভের শূন্যস্থান দিতে পারে, আবার কোনো সময় নাউনের শূন্যস্থান দিতে পারে। আবার অনেক সময় আছে যে শুধু এরকমই থাকে যে প্রিপজিশন, আর্টিকেল, নাউন এরকম দিয়ে দিতে পারে। সবগুলো যে আসবে এমন কোনো কথা না, কিন্তু সাজানোটা শিখতে হবে। তাহলে আমরা ফ্রেজ এবং প্লাস শূন্যস্থান করতে গেলে কিংবা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে অবশ্যই ক্লাস সম্পর্কে ধারণা থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে অবশ্যই ক্লাস সম্পর্কে ধারণা থাকতে হবে। আর শূন্যস্থান করতে গেলে অবশ্যই শূন্যস্থান পূরণ করতে গেলে আমাদের ফ্রেজ এবং ক্লাস দুটো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, তবে আমরা গ্যাপ ফিলিংয়ের সঠিক জিনিসগুলো পাবো। তো সম্পর্কে ধন্যবাদ। আজকে অনেক সময় হয়ে গেল, আবার আগামীতে দেখা হবে এবং এই ক্লাসটা আরেকবার আমি নিয়ে দেখাবো যে আসলে তোমরা শিখতে পারলে কি পারলে না। ধন্যবাদ সবাইকে।